ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 প্রিয় দর্শক, যতটুকু রং সৌন্দর্য ছড়িয়ে দেওয়া দরকার তার সবটুকু যেন ঢেলে দিয়েছে। এখন কিন্তু সেমিফাইনাল এবং ব্লকবাস্টার দুটো ম্যাচ, যে ম্যাচগুলোকে বলা হচ্ছে ফাইনালের আগে আরেকটি করে ফাইনাল। আজ রাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং প্রতিপক্ষ হচ্ছে স্পেন। অপরদিকে বাংলাদেশের প্রত্যেক মানুষের যে প্রিয় দলটি আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড আগামীকাল। প্রিয় দর্শক, এই দুটো ম্যাচ নিয়ে কথা বলতে আমি শ্রাবণ তৌহিদা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এটিএন বাংলার পর্দায়। হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলক্রাফট গ্রুপ বিডিতে। আর আমার সাথে রয়েছেন আপনারা, সেই সাথে রয়েছেন আশরাফুল রানা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক এবং অধিনায়ক। আর সাথে রয়েছেন স্পোর্টস জার্নালিস্ট এন্ড অ্যানালিস্ট এম কায়সার। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। যেমনটি বলেছি যে রোড ম্যাপ টু ফাইনাল যদি দেখি, তাহলে যোগ্য 4টি দলই কিন্তু আমরা পেয়েছি সেমিফাইনালের জন্য ফিফা র্যাঙ্কিং এর 1, 2, 3, 4। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। হাউ এক্সাইটিং দিস ইজ, আশরাফুল রানা? না, অফকোর্স দেখেন, আমরা তো এই ওয়ার্ল্ড কাপে আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম শুরুর থেকে, আসলে যে বেটার কোয়ালিটি টিম যারা আছে বা ফেভারিট হিসেবে যারা আসছে, তারা কিন্তু অলমোস্ট এইখানে আপনার সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। তো এইখানে অবশ্যই এইখানে আপনার ফ্রান্স এবং স্পেন, দে আর কোয়ালিটি প্লেয়ার্স, তো আপনার কোয়ালিটি পারফরমেন্স করে আসছে। তো আজকে রাত্রিতে আপনার স্পেন এবং ফ্রান্সের যে খেলাটা হবে, সেটা একটা অঘোষিত ফাইনাল খেলা। তো আমরা ভীষণ একটা আসলে কম্পিটিটিভ ম্যাচ দেখতে পারবো, এটা আমরা সবাই এক্সপেক্ট করছি। তো আপনার স্পেন যেভাবে আসলে ফুটবলটা খেলে আসছে, তো ডেফিনেটলি তারা ফ্রান্সের সাথে ডেফিনেটলি এখানে অনেক বেশি ফাইট করবে। এবং ফ্রান্স যেভাবে আসলে তাদের যে ত্রয়ী অ্যাটাক যেটাকে বলে, সেটা অবশ্যই স্পেনের জন্য আসলে ভাবনার বিষয় হবে। তো আমার কাছে মনে হয় ওভারঅল যদি আমরা চিন্তা করি, এই দুইটা আপনার টিমের খেলা অনেক বেশি কম্পিটিটিভ হবে। এবং ফাইনালের আগে ফাইনাল যেটি বলছি, মূলত এই ম্যাচটাকে বলা হচ্ছে এম কায়সার, ফ্রান্স এবং স্পেন। আপনি কাকে এগিয়ে রাখছেন? শক্তিমত্তার দিক থেকে তো 50-50 আমি বলতে পারি। আমি কাকে এগিয়ে রাখছি সেই প্রশ্নে পরে আসছি। তার আগে বলি যে আপনি যে প্রশ্নটা করলেন যে এরা যে দলগুলো খেলছে এখানে তারা ডিজার্ভিং কিনা, আমি মনে করি যে 100% ডিজার্ভিং। আপনি দেখবেন যে 4টা দল এবারের সেমিফাইনালে খেলছে, আপনি 4 বছর আগে যদি ফিরে যান, এর মধ্যে এই 4টা দলের মধ্যে 3টা দল কিন্তু সেমিফাইনালে খেলেছিল। শুধুমাত্র আপনার স্পেন খেলেনি, কিন্তু বাদবাকি 3টা দলই কিন্তু সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল এবং 2টো দল ফাইনালও খেলেছিল। সো এই দল স্পেন এবং ফ্রান্সের কথা যদি আপনি বলেন, 2টো দলের খেলার স্টাইলটা কিন্তু কিছুটা আলাদা, কিছুটা না বেশ ভালোই আলাদা। যেমন ধরেন আপনি স্পেন যেটা খেলে টিকি টাকা পাসিং ফুটবল বেশি খেলে, দেখবেন যে 25-30টা পাস তারা একসঙ্গে খেলে। ইভেন তারা যে এখন গোল করতে যায়, সেই গোলেও কিন্তু আপনি 8টা 9টা 10টা পাসের মতো খেলে। তার চেয়েও বড় বিষয়টা হলো যে তারা ডিবক্সের মধ্যে, প্রতিপক্ষের ডিবক্সের মধ্যে গিয়েও কিন্তু আপনি পাসিং ফুটবল খেলে। কিন্তু এই পাসিং ফুটবলটা আবার অনেক সময় বিপদের কারণ হতে পারে। কিভাবে? সেটা হলো যে আপনি ফ্যান্সি পাসিং খেলে তারা। আপনি দেখবেন যে আপনি ছোট ডিবক্সের মধ্যে গিয়ে আপনি কেন ফ্যান্সি পাসিং করবেন? সেখান থেকে আপনার কিন্তু গোলের শুট নিতে হবে। এই কারণে স্পেন যেটা হয় যে আপনি প্রচুর পাসিং খেলে, প্রচুর সুযোগ তৈরি করে এবং অনেক বেশি গোল মিস করে। এটা তার জন্য আজকের এই ম্যাচের জন্য বড় এক ধরনের বিপদের কারণ হতে পারে। ওয়ারেজ উল্টো দিকে যদি আমি বলি ফ্রান্সের কথা, আপনি ফ্রান্স দেখবেন যে 1 পাসে তারা কিন্তু গোল করে ফেলতে পারে। উদাহরণ হিসেবে দেখুন, আপনি এমবাপ্পে যে গোল করেছেন, একটা পাস পেয়েছেন, সাথে সাথে শর্ট করে গোল করেছেন। দেমবেলেও ঠিক তাই। সো তারা যেটা বিশ্বাস করে বা তারা যে ধরনের খেলার মধ্যে তাদের যে বিষয়টা, সেটা হলো যে আপনি ইন্ডিভিজুয়াল স্কিলফুল প্লেয়ার কিন্তু আপনার ফ্রান্সে বেশি। এবং সেটা কোন জায়গাটায় সবচেয়ে বেশি সেই স্কিলটা রয়েছে আপনার অ্যাটাকিং জোনে, যারা গোল এনে দিতে পারবে। এই কারণে আপনি দেখবেন যে ফ্রান্স কম সুযোগ পায়, কিন্তু সেই সুযোগটা ভালোভাবে কাজে লাগায়। জাস্ট আমি এই দুটো যে কথা বললাম, এটাকে যদি আপনি একসঙ্গে রাখেন, সেখানে কিন্তু বের হয়ে যাবে হু ইজ দ্য ফেভারিট। আমার মতে আজকে এই ম্যাচের যদি আপনি পুরো ফ্রান্স অবশ্যই ফেভারিট এখানে। এবং অবশ্যই এখানে কিন্তু আপনার যদি দুটো দলকে আপনি তুলনা করেন, তাহলে আমি বলবো যে দলগতভাবে স্পেনের শক্তি বেশি, কিন্তু ইন্ডিভিজুয়ালি স্কিল যদি আপনি চিন্তা করতে চান, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্সের অ্যাটাকিং জোনটা খুবই ভালো এবং সেটাই স্পেনের জন্য আজকের এই ম্যাচে বড় বিপদের কারণ হতে পারে। তাহলে কি আমরা বলতে পারি যে ফ্রান্সের অ্যাটাকিং ভার্সেস স্পেনের ডিফেন্স পার্ট, এই দুটোর মধ্যে একটা দারুণ লড়াই আমরা দেখতে যাচ্ছি? না, অবশ্যই। কারণ দেখেন, আপনার স্পেন আপনার লাস্ট যদি 6টা ম্যাচ ধরি, লাস্ট ম্যাচটাতে ওরা একটা গোল রিসিভ করে আর বাকি 5টা ম্যাচে ক্লিন শিট করেছে। ডেফিনেটলি আপনার ওদের ডিফেন্ডিংকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। তাদের কম্প্যাক্ট ডিফেন্ডিং, এটা আসলে গোল কনসিড না করা একটা বড় কারণ। তো সেই ক্ষেত্রে আবার যদি ফ্রান্সের জায়গায় যদি যান, ওইখানে আপনার ওলেসে আছে, দেমবেলে আছে, এমবাপ্পে আছে, দেয়ার আর ভেরি প্রমিজিং এবং তারা অনেক বেশি ভালো পারফরমেন্স করছে। অ্যাটাকিং থার্ডে কিন্তু তারা স্পেনের জন্য থ্রেট হবে। তো আমার কাছে মনে হয় ব্যাটেলটা এখানে যে স্পেন কিভাবে তাদেরকে আসলে আটকে রাখবে। তো আমার কাছে এইটাই মনে হয়, যেটা ভাই যেটা বলছিল যে স্পেন টিকি টাকা ফুটবল খেলে, ডেফিনেটলি
কিন্তু তারা যে ফুটবলটা খেলে আসছে আমার কাছে মনে হয় ফ্রান্সের সাথে সেইভাবে আসলে করতে পারবে না, খেলবে কারণ না বা করতে ডোমিনেটিং পারবে না, পারফরমেন্স আমার কাছে মনে হয় না কোনো টিমই করতে পারবে। তো সেইখানে যদিও ফ্রান্সের আমরা অ্যাটাকিং থার্ড নিয়ে আমরা সবসময় বলে আসছি যে আমরা যদি একটা সময় 2002 ব্রাজিল টিমের দিকে তাকাই, আমরা ওইখানে রোনালদো, রিভালদো এবং রোনালদিনহোর মতো ত্রয়ী অ্যাটাক কিন্তু আপনার এইবার কিন্তু ফ্রান্সে আছে। সো এখানে দেমবেলে গোল করছে, এমবাপ্পে গোল করছে, ওলিসে এখানে অ্যাসিস্ট করছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হয় যে আপনার স্পেন যেভাবে আসলে ডিফেন্ডিংটা ব্লক করে আসছিল বা তারা যেভাবে টপ ক্লাস পারফরমেন্স করে আসছিল, এই ম্যাচে যদি তারা যদি সেই জায়গায় যদি পারফরমেন্স করতে পারে তাহলে তাহলে আপনি ফ্রান্সকে আটকে রাখতে পারেন, আদারওয়াইজ ডিফিকাল্ট। বাট হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, দ্যাটস ফর শিওর। অনেকে বলছে এমবাপ্পে ভার্সেস ইয়ামাল, এরকম একটা দারুণ খেলা আমরা দেখতে পাবো, কিন্তু ইয়ামালকে আমার কাছে ইয়ামাল শুরু এখনো ওয়ার্ল্ড কাপে আমি সেভাবে পাইনি। আপনারা হয়তো একমত হবেন সেটার সাথে। ইনজুরি কনস্ট্যান্ট ছিল, বা ইউরোতে আমরা তাকে যেভাবে পেয়েছি, তার ক্লাবের হয়ে যেভাবে পাই তাকে, সেইভাবে কিন্তু জাতীয় দলে এবার ওয়ার্ল্ড কাপে সেভাবে তিনি মেলে ধরেননি। তারপরও বলা হচ্ছে এমবাপ্পে ভার্সেস ইয়ামাল, এরকম একটা দ্বৈরথ। আপনি কি একমত? না, দ্বৈরথ হয়তো এটা লোকজন বলছেন, কিন্তু আমি যেহেতু এটা টিম গেম, আমি কখনো কিন্তু এই টিম গেমে আপনি ইন্ডিভিজুয়াল দ্বৈরথকে আমি কখনো বিশ্বাস করি না। কারণ আপনাকে জিততে হলে কিন্তু টোটাল টিমটাকে ভালো করতে হবে। আপনি দেখুন, যদি এমবাপ্পে শুধু ভালো খেলেন, বাদবাকিরা যদি না পারেন, তাহলে দেখবেন যে ফ্রান্স কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারবে না। একই ক্ষেত্রে ইয়ামালের ক্ষেত্রেও হ্যাঁ, একটা জিনিস রয়েছে যে তারা দুজনেই জানেন যে দিস ইজ অল ইম্পর্টেন্ট ম্যাচ, বিশেষ করে ইয়ামালের জন্য। এখন পর্যন্ত আপনি ঠিকই বলেছেন, এখন পর্যন্ত বিশ্বকাপে ইয়ামাল কিন্তু ইয়ামালের মতো খেলেননি। এমবাপ্পে কিন্তু এমবাপ্পের মতো খেলেছেন, মেসি কিন্তু মেসির মতো খেলেছেন। বাট ইয়ামালকে নিয়ে যত বেশি আলোচনা ছিল যে একটা বিশ্বকাপে তিনি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামছেন, বড় কিছু করে দেখাবেন, যেহেতু তিনি লিগে খুব দুর্দান্ত ফর্মেও ছিলেন, বার্সেলোনার হয়ে এক্সেলেন্ট ফর্মে তিনি ছিলেন, ইউরো জিতিয়েছেন স্পেনকে, আপনি নেশনস কাপেও ভালো পারফরমেন্স করেছিলেন। তো সব কিছু মিলে ইয়ামালের কাছ থেকে এখন পর্যন্ত ওই যে ফুল প্রুফ একটা প্যাকেজিং যে পারফরমেন্সটা, সেটা আমরা পাইনি। এর কারণটা হলো ইয়ামাল কিন্তু শুধুমাত্র দেখবেন যে আপনি গোল করেছেন মাত্র একটা, বাট তিনি কিন্তু অনেক গোল অ্যাসিস্ট করেছেন এবং ড্রিবলিং দুর্দান্ত করেছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ড্রিবলিংয়ে জেতা প্লেয়ার কিন্তু ইয়ামাল, এবং এই কারণে আপনি দেখবেন যে তিনি গোল মাত্র একটা করেছেন, কিন্তু এখন পর্যন্ত যে 6টা ম্যাচ আপনার স্পেন খেলেছে, এই 6টা ম্যাচের মধ্যে 4টাতে ম্যান অফ দি ম্যাচ কিন্তু তিনি। তো ম্যান অফ দি ম্যাচ মানেটা হলো যে ওই খেলার সেরা খেলোয়াড়, ওই ম্যাচের সেরা খেলোয়াড়। তো তিনি পারফরমেন্স করে যাচ্ছেন, কোনো সন্দেহ নেই। তবে আজকের এই ম্যাচে আমার কাছে মনে হচ্ছে যে স্পেন যদি ভালো কিছু করতে চায়, স্পেনকে যদি জিততে হয়, তাহলে ইয়ামালকে কিন্তু সত্যিকার অর্থে ইয়ামালের মতোই খেলতে হবে। আর শেষ করছি একটা ছোট্ট দিয়ে, আপনি যেটা বলছিলেন যে ফ্রান্সের সাথে স্পেনের আপনার মানে অ্যাটাকিং জোনের সাথে ডিফেন্সের লড়াইটা হবে কিনা, অ্যাবসলিউটলি রাইট। কারণটা হলো যে আপনি দেখবেন যে স্পেন এখন পর্যন্ত ভাই যেভাবে বললো একটা মাত্র গোল খেয়েছে, এবং এটার জন্য অনেকে কৃতিত্ব দিচ্ছেন, কিন্তু শুধুমাত্র উনি তো গোলকিপার ছিলেন, এই কারণে গোলকিপারকে কৃতিত্ব দিচ্ছে সিমন্সকে, কিন্তু আমি কৃতিত্বটা দিব আপনি কুবার্সিকে। মাত্র 21 বছর বয়সী একজন খেলোয়াড়, তিনি কিন্তু দুর্দান্ত আপনার ডিফেন্ডার, বার্সেলোনার হয়ে এক্সেলেন্ট পারফরমেন্স করে থাকেন। সো এই ম্যাচটায় তিনি বার্সেলোনার হয়ে খেলে থাকেন যখন, তখন কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে আপনার এমবাপ্পেকে তার ঠেকাতে হয়। এখানেও কিন্তু ঠিক সেই লড়াইটা কিন্তু হয়ে যেতে পারে যে এমবাপ্পে গোল করতে আসবেন এবং কুবার্সি কিন্তু তাকে ঠেকাবেন। কুবার্সি দুর্দান্ত প্লেয়ার এবং এত কম বয়সী একজন ডিফেন্ডার। আমি খুব অবাক হয়েছি তার খেলাটা দেখে, খুবই শান্ত শিষ্ট মেজাজে, এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে বয়স কম কিন্তু ম্যাচুরিটি দুর্দান্ত। খুব ঠান্ডা মেজাজে তিনি কিন্তু যে কোনো ট্যাকেল মানে থামিয়ে দিতে পারেন, যে কোনো অ্যাটাক থামিয়ে দিতে পারেন, এবং তিনি সামনে রয়েছেন পাহারাদারের ভঙ্গিতে বলেই কিন্তু আপনি স্পেনের গোলকিপার সিমন্সকে তেমন গোলে মোকাবেলা করতে হচ্ছে না। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি মেনে নিলাম, বাট যদি যেহেতু এটা হাড্ডাহাড্ডি একটা লড়াই, এই ম্যাচটা যদি টাই ব্রেকার পর্যন্ত চলে যায়, তাহলে তো উনাই সিমনে এগিয়ে থাকবে। না, আসলে সেটা বলা যাবে না, কারণ ভাই যেটা বলছিল, আমি কিন্তু গোলকিপারের কৃতিত্ব এখানে দেই নাই, কারণ উনাই সিমনের কিন্তু কোনো ধরনের কোনো ক্রোশিয়াল ভাই কোনো সেভ করতে হয় না এই পর্যন্ত। যদি আমি ক্রোশিয়াল সেভ যদি ধরি, আপনি পর্তুগালের সাথে একটা সেভ শুধু ধরবেন, তার ক্রিস্টিয়ানো রোনালদোর বল, ওইটা ছাড়া কিন্তু এই 6টা ম্যাচের ভিতর ওর কিন্তু ক্রোশিয়াল কোনো সেভ নাই। মানে কাজের কাজ যেটা করেছে ওর ডিফেন্ডাররা এক্সেলেন্ট পারফরম্যান্স করেছে। তো সেই জায়গাতে উনাই সিমনকে কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ নিতে হয় নাই। হোপফুলি আজকের ম্যাচে আপনার আমরা ধারণা করছি যে উনাই সিমনকে ওর জায়গাতে বেস্ট পারফরম্যান্স করতে হবে, এবং ডেফিনেটলি এখানে একটা চ্যালেঞ্জ নিতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনার দেখেন স্পেন টিমে শুধু উনাই সিমন না, এখানে ডেভিড রায়া গোলকিপার, আর্সেনাল টিম চ্যাম্পিয়ন হয়েছে, সেইখানে কিন্তু ও কিন্তু গোলকিপার হিসেবে কিন্তু গোল্ডেন গ্লাভস পেয়েছে। তো ওইখানে আরেকজন গোলকিপার আছে, সেও বার্সেলোনাতে খেলে, আপনার গার্জিয়া। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ওদের গোলকিপিং জোনটা
অনেক 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 strong, অনেক compact. স্ট্রং। তো আমরা ধারণা করছি যে হয়তো বা যদি মনে করেন আপনার ট্রাইবেগারে যায়, তাহলে সেই কে ক্ষেত্রে নামবে? উনাই সিমনের থেকে কিন্তু ডেভিড তাই? রায়া এবং আপনার গার্জিয়া কিন্তু আগানো। তো সেই ক্ষেত্রে একটা চেঞ্জ যদি পেনাল্টি মানে ট্রাইবেগার অবধি যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জ হলেও হতে পারে। এটা একটা ইন্টারেস্টিং বিষয় কথা বলেছেন। একটা হ্যাঁ বিষয় একটু প্লিজ। যোগ করি, সেটা হলো যে দেখবেন আপনি আপনাকে কিন্তু ম্যাচ জেতায় আপনার এই আক্রমণ ভাগের খেলোয়াড়রা, স্ট্রাইকাররা ম্যাচ জেতাবে যারা গোল গেটার। কিন্তু আপনি যখন টুর্নামেন্ট একটা জিততে চাইবেন, যখন একটা ট্রফি জিততে চাইবেন বিশ্বকাপের মতো, তখন সেখানে আপনাকে জেতাবেন কিন্তু ডিফেন্ডাররা। এবং সেই শক্তিটা আমি মনে করি যে স্পেনের অনেক বেশি রয়েছে। এক্স্যাক্টলি, আসলে পুরো ওয়ার্ল্ড জুড়ে কথা হচ্ছে, সেখানে একটু এগিয়ে রাখছে সবাই ফ্রান্সকে। ইভেন দো আপটা যে সুপার কম্পিউটার, তারাও কিন্তু এগিয়ে রেখেছে, উইনার হিসেবে অলরেডি ঘোষণাই করেছে ফ্রান্সকে। দেখা যাক, তারপর আমরা খুব মানে দারুণ একটা ম্যাচ নিয়ে কথা বলছি, যেটা কথা বলতেও অনেক এক্সাইটমেন্ট কাজ করে। আরো কথা হবে ছোট্ট একটা বিরতির পরে। ভিউয়ার, সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। আপনারা দেখছিলেন হিথিয়াম গ্রুপ এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকেয়ার গ্রুপ বিডি। ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক, সাথে আছে আমি শ্রাবণ তৌহিদা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে এটিএন বাংলার বিশেষ আয়োজন হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকেয়ার গ্রুপ বিডি। আমার সাথে রয়েছেন আশরাফুল রানা, গোলরক্ষক ও অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দল, এবং সেই সাথে রয়েছেন এম কায়সার, স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড অ্যানালিস্ট। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক। অ্যাকচুয়ালি কথা তো বলছিলাম হচ্ছে ফ্রান্স ভার্সেস স্পেন নিয়ে, দুটো দলের শক্তিমত্তা নিয়ে কথা বলেছি। যদি উইক পয়েন্ট এক কথায় বলতে চাই, ফ্রান্সের আসলে উইক পয়েন্ট বলতে তেমন কিছু কি আছে? বলতে পারবো যে মিডফিল্ডে একটুখানি পিছিয়ে হয়তো বা রয়েছে স্পেন থেকে। আপনারা দুইজন কি একমত কিনা? রাইট, সেটাই। আপনি মিডফিল্ডে আপনি যদি ধরেন তো ফ্রান্সের তুলনায় স্পেনের মিডফিল্ডটা খুবই স্ট্রং। আপনি পেদ্রি রয়েছেন, রদ্রি রয়েছেন, এবং সামনে আপনি ওলমা রয়েছেন। সো এইটা খুবই স্ট্রং মিডফিল্ড। এই মিডফিল্ডটাকে ধরুন আপনি ব্রেক করে ফ্রান্সের এমবাপ্পে, বার্কোলা এবং আপনার দেমবেলে খুব সহজেই যে আপনি সবগুলো বল পাসিং পেয়ে যাবেন তা কিন্তু না। এই চ্যালেঞ্জটুকু তাদেরকে একটা মোকাবেলা অবশ্যই করতে হবে। আর স্পেনের সবচেয়ে বড় সমস্যাটা হলো যে স্পেনের আপনার তেমন গোল গেটার নেই। আপনি দেখবেন যে একজন স্ট্রাইকার শুধু তাদের রয়েছেন, এবং ইয়ামালের উপর সবচেয়ে বেশি আপনারা যারা ভরসা করে থাকেন। ইয়ামাল কিন্তু আপনি গোল গেটার তেমন না। ইয়ামাল কিন্তু আপনি উইং পজিশনে খেলেন, তিনি একটা প্লে মেকার। হি মেড দ্য ম্যাচ, মানে খেলাটা তৈরি করেন তিনি। প্লে মেকার হিসেবে মেইনলি ভূমিকাটা পালন করেন। বল পাসিং এর কাজটুকু বেশি করেন, বল সাপ্লাইং এর কাজটুকু বেশি করেন, এবং গোল করার জন্য উপরে ওরজাবাল রয়েছেন। তিনি গত ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেনি, তাকে কিন্তু আপনি কোচ বসিয়েও দিয়েছিলেন। সো একজন লোন স্ট্রাইকার নিয়ে তারা খেলে, এবং দুজনেরই খেলার যে ফরমেশনটা, দু দলেরই খেলার ফরমেশনটা কিন্তু প্রায় সেম। কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে এই ফরমেশন সেম থাকলেও যখন ম্যাচের পরিস্থিতি যেটা ডিমান্ড করবে, দেখবেন যে তখন তারা হচ্ছে 4-3-3-তেও খেলতে পারে। অথবা এমন হতে পারে যে আপনি স্ট্রাইকিং জোনে আরেকজন খেলোয়াড়কে তারা বাড়িয়ে দিয়ে মিডফিল্ডটাকে আরেকটু স্ট্রং করেছে। সো সব কিছু ডিপেন্ড করে অন ম্যাচ সিচুয়েশন। আপনি যদি 1-0 গোলে পিছিয়ে যান, তখন কিন্তু আপনার স্টাইলটা একরকম হবে। আর যদি আপনি 1-0 গোলে এগিয়ে থাকেন, তখন কিন্তু আপনার স্টাইলটা অন্যরকম হবে। সো সব কিছু, যেহেতু নকআউট ম্যাচ, এখানে কিন্তু আপনি ড্র করে পারবেন না। আপনাকে গোল করার সাথে সাথে, গোল মানে পিছিয়ে পড়ার সাথে সাথে সেটা কিন্তু শোধ করার একটা চেষ্টাটুকুতে যেতে হবে। সো এই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে যে দুজনেই আপনি শক্তিমত্তা এবং দুর্বলতা যদি বলেন ইকুয়াল। যারা কম ভুল করবে এবং যারা ভুলে মানে সুযোগটা পাওয়ার সাথে সাথে সেটা কাজে লাগাতে পারবে, হি উইল বি দ্য উইনার। ওকে, তাহলে প্রেডিকশনে চলে যায় এই ম্যাচের, ফ্রান্স ভার্সেস স্পেন। না, আসলে ভাই যেটা বলছিল, এখানে আমরা যদি চিন্তা করি শক্তির জায়গা বা দুর্বলতার জায়গায়, সব জায়গায় কিন্তু মোটামুটিভাবে ইকুয়াল। তো এখানে কিছুটা যদি আপনার এগিয়ে থাকে, সেটা হচ্ছে ফ্রান্সের অ্যাটাকিং থার্ড এগিয়ে থাকবে আপনার স্পেনের থেকে। তো সেই জায়গাটা আসলে প্রেডিক্ট করাটা অনেক 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 বেশি টাফ। তো এখানে 50-50 আপনার হওয়ার পসিবিলিটি বেশি। তবে আরেকটা জিনিস যেটা বলছিল কাইসার ভাই, যে আপনার এই ম্যাচের ভিতরে আপনার চান্স খুব কম আসবে, এবং আপনার চান্স যেটা আসবে সেটা কাজে লাগাইতে হবে, এবং ডিফেন্ডিং এ ছোট ছোট এরর যেগুলো আছে সেইগুলো করা যাবে না। যদি করেন তাহলে এই ম্যাচটা থেকে ওই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব না। তো আমার কাছে মনে হয় আপনার কম্পিটিটিভ গেম হবে। তা তো বটেই, তারপর আমি গোল প্রেডিকশনটা করতে বলছি। আমি আসলে এই ম্যাচটা আসলে প্রেডিক্ট করতে চাচ্ছি না, আনসার্টেন হইতে পারে অনেক কিছু। আমি 2-0 ইন ফেভার অফ ফ্রান্স। এটা আরো একটু বড় হতে পারে। ইয়েস, এটা বেশি হতে পারে। কারণটা হলো যে 2-0 তে যখন এগিয়ে যাবে কোনো দল, তখন প্রতিপক্ষ কিন্তু যে কোনো মূল্যে চাইবে যে 3টা গোল শোধ করার জন্য, এবং 3টা গোল যখনই আপনি শোধ করার জন্য চাইবেন, তখন কিন্তু 10 জন খেলোয়াড় আপনি উপরে উঠে আসবেন, গোলকিপার বাদ দিয়ে। তো আপনি যখনই উপরে উঠে আসবেন, তখন কিন্তু আপনার জায়গাটাও ফাঁকা হয়ে যাবে, আপনার ডিফেন্সটা ফাঁকা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি পাল্টা আক্রমণে একটা কাউন্টার অ্যাটাকে আরেকটা গোল হতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে স্পেন এখানে অনেক বেশি, আপনি অ্যাটাকিং জোনের কারণে আপনি এই ম্যাচটা তারা একটু সুবিধা থাকবে।
2-0 অথবা এর চেয়ে বেশিও হতে পারে। আমি এখানে আপনার সাথে একমত পোষণ করলাম না, কারণ 2-0 মানে দুটো গোল খাওয়ার মতো স্পেন বসে থাকবে, আই ডোন্ট থিংক সো। একটা গোল খাওয়ার পরেই তারা শোধ দেওয়ার চেষ্টা করবে বা শোধ দিয়ে ফেলবে, দুটো গোল পর্যন্ত গেলে তো ম্যাচ আসলে আমি একটা হেরে জিনিস যাবে। একটু মনে করিয়ে দেই, নেশনস কাপে যখন এই দুই দলের খেলা হয়েছিল সেই ম্যাচটা কিন্তু শেষ হয়েছিল 5-4 গোলে, বুঝছেন? এবং আরেকটু পিছনে যাই, 2006 সালে যখন এই বিশ্বকাপে এই দুটোর মুখোমুখি হয়েছিল সেই ম্যাচ মাঠে বসে কভার করার সৌভাগ্য আমার হয়েছিল। সেখানে 3-1 গোলে জিতেছিল কিন্তু আপনার ফ্রান্স, এবং জিনেদিন জিদানও সেখানে গোল করেছিলেন। সেখানে স্পেন কিন্তু প্রথম গোলে এগিয়ে ছিল, স্পেন প্রথম গোলটা করেছিল, কিন্তু তারপরেও সেই ম্যাচটা আপনার ফ্রান্স জিতেছিল। সো আমার কাছে মনে হচ্ছে যেহেতু নকআউট ম্যাচ, তো আপনি দেখবেন যে 1 গোলে হারা এবং 3 গোলে হারা, নাথিং ডিফারেন্স। সো এই কারণে যে দল গোল খাবে সেই দল কিন্তু অল আউট অ্যাটাকে যাবে গোল শোধ করার জন্য। একেবারে এটা চাই না, তাহলে খেলার এক্সাইটমেন্টটাই চলে যাবে। এই ম্যাচটা থেকে একটু বের হয়ে আসতে চাই। বাংলাদেশের মানুষের জন্য যেটা সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ সেটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। আর্জেন্টিনার কি ফরমেশন বা আমরা 11-এ আমরা চেঞ্জ দেখতে পারি কিনা আশরাফুল রানা? আসলে এই পর্যন্ত আপনার কোচের যে স্টেটমেন্ট দেখেছি যে উনি খুব বেশি চেঞ্জের আসলে ওই রকম আভাস দেয় নাই। তো আমার কাছে মনে হয় স্কালানির ট্যাকটিক্সের সাথে বা ওনার গেম প্ল্যানের সাথে যে সমস্ত প্লেয়ার যাবে উনি তাদেরকে দিয়ে আসলে 11 সাজাবেন, এবং আমার বিশ্বাস যে উনি যে লাস্ট যে 2-3টা ম্যাচ মানে প্লেয়াররা যে ফরমেশনে খেলেছে, আমার কাছে মনে হয় যে উনি সেম ফরমেশনেই এই ম্যাচটা সেই স্টার্ট করবে। ওকে, তবে ডিপলের পারফরম্যান্স তো নট আপ টু দ্য মার্ক, সেটা গত ম্যাচেও দেখেছি। তার জায়গায় একটা অবভিয়াস চেঞ্জ কি দরকার কিনা? না, আপনি আর্জেন্টিনার মিডফিল্ড কিন্তু খুবই দুর্বল। আর্জেন্টিনার মিডফিল্ড খুবই দুর্বল। এর কারণটা হলো যে আর্জেন্টিনা এর আগে যাদের সাথে ম্যাচগুলো খেলেছে তারা কিন্তু আপনি দেখবেন যে একদম লো ব্লক ডিফেন্স করেছে। লো ব্লক ডিফেন্স মানে একদম পোস্টের সামনে গিয়ে দুটো দেয়াল দাঁড় করেছে। তো সেটা যদি আপনি ভাঙতে হয় তখন আপনাকে কিন্তু পুরো ডিফেন্স সহ যারা থাকেন তাদের সবাইকে নিয়ে আক্রমণে যেতে হবে। এবং প্রবলেমটা হলো এই জায়গায় যে আপনি আক্রমণে যাচ্ছেন কিন্তু আপনার জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো আপনি যে মানে ট্রানজিশন যেটা রয়েছে, যে ফেরত আসার যে বিষয়টা, সেটা যদি আপনি দ্রুত গতিতে করতে না পারেন তাহলে কাউন্টার অ্যাটাকে কিন্তু আপনি গোল খেয়ে যাবেন, যেভাবে গোল খেয়েছে মিশরের কাছে আপনি আর্জেন্টিনা। সো এই মিশরের কাছে গোল খেয়ে 2 গোলে পিছিয়ে থেকে তারা 3-2 গোলে জিতেছে, 13 মিনিটে 3টা গোল করেছে। কিন্তু সব সময় যে আপনি এই ধরনের ঘটনা ঘটবে এটা আপনার ভাবলে কিন্তু চলবে না। সো মিডফিল্ডটাকে আপনাকে সেরকমভাবে স্ট্রং অবশ্যই রাখতে হবে। তবে আমি আর্জেন্টিনার সঙ্গে কোচের সঙ্গে মানে কোচ যে স্টাইলে যান সেটাতে খুবই মানে আমি অভিভূত হয়েছি। কারণটা হলো যে তিনি সিচুয়েশনাল কোচ তাকে বলা হয়। আপনি দেখবেন যে ম্যাচের যে সিচুয়েশন থাকে সেই সিচুয়েশন অনুযায়ী, সেই পরিস্থিতি অনুযায়ী তিনি কিন্তু আপনার প্ল্যানিংটা সাজান। আপনি যখন দেখবেন যে মেসি পারছেন না, মেসির বারবার বল মিস হচ্ছে, বা মেসিকে আপনি খুব বেশি ড্রিবলিং করতে পারছেন না, এক ধরনের হাঁপিয়ে গিয়েছেন, তখন তাকে কিন্তু আপনি রাইট সাইডে দেখবেন যে তিনি জায়গা ফাঁকা করে দিয়েছেন, সেখানে কিন্তু মেসি খেলছেন। অর্থাৎ মেসি মূল অ্যাটাকে আসছেন না, বাইরে থেকে বল সাপ্লাই দিচ্ছেন, অ্যাসিস্ট করছেন। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনি সিচুয়েশন অনুযায়ী যাওয়াটা। কোচ সবসময় যে এটা দেখিয়ে দেন সেটা যে আপনি মাঠের সব খেলোয়াড়রা সেভাবে করতে পারবেন তা কিন্তু না, কিন্তু আর্জেন্টিনা এটা খুব ভালোভাবে পারে। এবং আর্জেন্টিনাকে আমি কৃতিত্ব দেই এই কারণে যে তাদের কাছে আমার মনে হয় যে ম্যাচে কামব্যাক করার মতো সব ধরনের অস্ত্র রয়েছে। এখন পর্যন্ত তারা আগে গোল খেয়েছে, সেটা শোধ করেছে, 2-0 গোলে পিছিয়ে থেকে 3-2 গোলে ম্যাচ জিতেছে। আপনি টাই ব্রেকারে শুধু অভিজ্ঞতাটা এখন পর্যন্ত হয়নি, আমি জানি না এই ম্যাচে হবে কিনা। যদি হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আপনি আর্জেন্টিনার জন্য ভালো। কারণটা হলো যে আর্জেন্টিনা টাই ব্রেকারে কিন্তু গত খুব সম্ভবত আমি এক জায়গায় দেখছিলাম যে 13টা টাই ব্রেকারের মধ্যে 11টাতে তারা কিন্তু জিতেছে। সো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে, এবং তার চেয়েও বড় বিষয়টা হলো আর্জেন্টিনা নেভার লুজ ইন এ সেমিফাইনাল ম্যাচ। জাস্ট এটাই শুধু একটু মাথায় রাখবেন। রেকর্ড, বাট স্ট্যাট তো অলওয়েজ স্ট্যাটই থাকে, সেটা আসলে এক্সাম্পল হয় না সামটাইমস। আপনি এই ম্যাচে আসলে আর্জেন্টিনাকে কত মার্কস দিবেন? আর ইংল্যান্ড, হ্যারি কেন এবং জুড বেলিংহ্যাম, এই দুজন তো আমার কাছে মনে হয় এটা একটা খুবই ম্যাটার অফ কনসার্ন এই ম্যাচের জন্য। না দেখেন, আমরা যদি পুরো টুর্নামেন্ট দেখে থাকি আমরা আর্জেন্টিনার ম্যাচগুলো, আপনার প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আপনি দেখেন ফরমেশন খুব বেশি যে রোটেশন হয়েছে তা কিন্তু না, কিন্তু সিচুয়েশন অনুযায়ী, ম্যাচ সিচুয়েশন অনুযায়ী কিন্তু পজিশন রোটেশন হয়েছে। যদি আর্জেন্টিনা 4-3-3 আপনার আলজেরিয়ার সাথে দেখবেন যে স্টার্ট করেছিল, তারপরে কিছু সময় দেখা গেছে 4-4-2 বা 4-2-3-1 বা 4-1 আপনার 4-1 ফরমেশনও কিন্তু আমরা দেখেছি। তো আসলে সিচুয়েশন ডিমান্ড করে, এবং আমার কাছে মনে হয় আর্জেন্টিনার প্লেয়ার স্কলানির সাথে ইউজড টু, যে উনি যখন আসলে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী আসলে ফরমেশনটা রোটেশন করে। তো যেখানে আমাদের প্রবলেমের যে জায়গাটা মানে আমরা যেটা ভাবছি যে উইং প্লেয়ার কথা আসলে সবাই বলছে, তো আমার কাছে সেইটার থেকে সব থেকে বড় প্রবলেম মনে হয় যে কাউন্টার অ্যাটাক।
এবং Okay. ডিফেন্ডিং। আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের সাথে যদি জিততে হয় তাহলে কম্প্যাক্ট ডিফেন্ডিং এবং মিডফিল্ডারদের আপনার কানেক্টিভিটিটা লাগবে। Okay. যদি দুইটা ডিপার্টমেন্টে যদি ওদের যদি ইন্টার কানেক্টিভিটিটা থাকে তাহলে আমার কাছে মনে হয় ইংল্যান্ডের সাথে জেতা সম্ভব। কারণ আপনার দেখেন ট্রানজিশন মুভমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খুবই আপনার ডিফেন্ডিং গুরুত্বপূর্ণ। ট্রানজিশনে সেই ক্ষেত্রে ডিফেন্ডার মিডফিল্ডাররা যদি আপনার ডিফেন্ডারদের সাথে যদি খুব দ্রুত যদি আপনার কম্প্যাক্ট না হইতে পারে সেইখানে কিন্তু আপনার ইংল্যান্ডের মতো আপনার অ্যাটাকিং থার্ড এবং কিন্তু খুব এইখানে speedy player, speedy এখানে কিন্তু আসলে রুখে দেওয়া ইম্পসিবল। কারণ দেখেন আপনার হ্যারিকেনের মতো স্ট্রাইকার আছে, দেখেন লাস্ট ম্যাচটা হ্যারিকেন গোল করতে পারেনি কিন্তু জোড বেলিংহাম কিন্তু বেলিংহাম গোল তার কাজ করেছে। তো করেছেন, এখানে হ্যাঁ। শাকার মতো মনে করেন আপনার প্লেয়ার আছে, গর্ডনের মতো প্লেয়ার আছে। সো তাদের যে অ্যাটাকিং লাইন আছে আমার কাছে মনে হয় যে এইখানে আর্জেন্টিনাকে জিততে গেলে আপনার কম্প্যাক্ট মনে করেন আপনার ডিফেন্ডিং করতে হবে এবং আপনার সবথেকে Counter attack বড় করতে বিষয় হবে। হচ্ছে এমিলিনো মার্টিনেজ কিন্তু আপনার লাস্ট ম্যাচের আগে যদি কাইসার আপনি ফলো করে Okay. থাকবেন আপনার ওইভাবে কিন্তু নিজেকে মেলে ধরতে পারে নাই, বাট লাস্ট ম্যাচটাতে কিন্তু আপনার ওর 3 থেকে 4টা কিন্তু সেভ Okay. কিন্তু ম্যাচের টিকিয়ে রেখেছিল, এটা কিন্তু বলতে হবে। আমরা অলরেডি কিন্তু সেটা দেখতে পেয়েছি, বাট আমি জাস্ট প্রেডিকশন গোলটা শুনবো, আমার হাতে একদমই সময় নেই। আর্জেন্টিনা 2 ইংল্যান্ড 1। কালকে বাংলাদেশের জন্য বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে। তারপরও বলেন আপনি, রাইট, কারণ ইংল্যান্ডের আপনি যে অ্যাটাকিং উনি 2-1 বলেছে, আপনি গোলটা আমি প্রেডিক্ট করেন। ইন ফেভার অফ ইংল্যান্ড। আজকে ইংল্যান্ডে ম্যাচটা আপনি জিতবে। গোল সংখ্যা বললেন না। ওকে, থ্যাংক ইউ Reverse সো করে মাচ। দেন। প্রিয় দর্শক, আসলে আমাদের এমএম কায়সার যিনি অলরেডি বলেছেন বাংলাদেশের জন্য ফুটবল ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাবে গতকাল, তেমনটি যেন না হয়, এক্সাইটিং যেন প্রত্যেকটা ম্যাচ হয় এবং অবশ্যই ফাইনাল দিকে তাকিয়ে থাকবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আবারও দেখা হবে এটিএন বাংলার পর্দায়।